আজকে আমরা মর্গেন হাউভেলের দ্য সাইকোলজি অফ মানি নিয়ে একটু কথা বলবো। মানে এটা কিন্তু ওই টিপিক্যাল ফিন্যান্স বইয়ের মতো না, যেখানে শুধু শেয়ার বাজারের হিসেব বা কোথায় টাকা ঢালবেন সেই সব কচকচানি থাকে। একদমই না। বরং বইটা আসলে আমাদের মনের ভেতরে কি চলে, টাকা পয়সা নিয়ে আমাদের ভাবনা, আমাদের আবেগ, পক্ষপাত এগুলো কিভাবে কাজ করে সেই দিকে বেশি ফোকাস করে। বইটার মূল কথাটাই বেশ অন্যরকম। বলছে যে দেখুন, ফিন্যান্সিয়াল সাকসেস কিন্তু আমরা কতটা ইন্টেলিজেন্ট বা কতটা ফর্মুলা জানি তার উপর অতটা নির্ভর করে না। হুম। তার চেয়ে অনেক বেশি নির্ভর করে আমরা কেমন আচরণ করি সেটার ওপর। মানে বিষয়টা অঙ্কের চেয়ে সাইকোলজিরই বেশি। ঠিক তাই। আমরা এই বইটারই একটা রিভিউ থেকে পাওয়া কিছু জরুরি ভাবনা নিয়ে আজ আলোচনা করব। হ্যাঁ। আর আমাদের লক্ষ্যটা হলো এটা বোঝা যে কেন টাকা পয়সার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের আবেগ, আমাদের বায়াসগুলো, এমনকি আমাদের পুরনো দিনের অভিজ্ঞতাগুলো এতখানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর এটাও বোঝা যে কেন সবার জন্য একই ফর্মুলা বা স্ট্র্যাটেজি কাজ করে না। হাউজেল এখানে একটা খুব খুব জরুরি পয়েন্ট তুলেছেন। উনি বলছেন, আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো তো আর হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, তাই না? না, তা তো নয়। এগুলো আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা, যা দেখেছি, যা বুঝেছি, হয়তো পুরনো দিনের কোনো মানসিক চাপ বা ট্রমা, এ সব কিছু তারা প্রভাবিত হয়। হুম। এজন্যেই ধরুন, একটা সিদ্ধান্ত বাইরে থেকে কারো কাছে হয়তো চরম অযৌক্তিক লাগছে, কিন্তু ওই নির্দিষ্ট মানুষটার জীবনের চশমা দিয়ে দেখলে সেটাই হয়তো তার জন্য ১০০ ভাগ যুক্তিসঙ্গত। এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। আমরা অনেক সময় খুব সহজে জাজ করে ফেলি। ঠিক, তাই চট করে সমালোচনা না করে একটু সহানুভূতি দিয়ে বিষয়টা দেখাটা খুব দরকারি। হ্যাঁ, অন্যের পরিস্থিতিটা না বুঝেই আমরা মন্তব্য করে দিই। আর এর সাথে তো ভাগ্য আর ঝুঁকির ব্যাপারটাও জড়িয়ে আছে, তাই না? অবশ্যই। আমরা ভাবি সাফল্য মানেই শুধু কঠিন পরিশ্রম, কিন্তু হাউস্টেল মনে করাচ্ছেন ঠিক সময়ে ঠিক সুযোগটা পাওয়াও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। যেমন ধরুন বিল গেটস। টিনেজে স্কুলে কম্পিউটারে অ্যাক্সেস পাওয়া, যেটা ১৭৭০-এর দশকে প্রায় ভাবাই যেত না। হ্যাঁ, বিরল সুযোগ ছিল সেটা। এটা নিঃসন্দেহে তার সাফল্যের একটা বড় কারণ। শুধু মেধা বা পরিশ্রম নয়। একদম। এই বিষয়টা বুঝলে নিজের প্রত্যাশাগুলোকেও একটু সামলে রাখা যায়। আর এখানেই আসে আরেকটা মানসিক ফাঁদ, মানে ওই যে আরও চাই অনুভূতিটা। হ্যাঁ, কখনো যথেষ্ট নয় এই ভাবটা। ঠিক, কিছু মানুষ আছেন যারা অবিরাম আরও টাকা, আরও ক্ষমতা, আরও খ্যাতির পেছনে ছোটেন। কিন্তু এই লোভ বা অতৃপ্তি কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। কোথায় থামতে হবে, নিজের জন্য যথেষ্ট মানে ঠিক কতটা, এই সীমারেখাটা টানতে পারা খুব জরুরি। আর অন্যের সাথে তুলনা করা বন্ধ করাটাও। অবশ্যই, অন্যের সাথে তুলনা করাটা তো একটা মস্ত সমস্যা। আচ্ছা, এই যে অতৃপ্তির কথা বললেন, এর ঠিক উল্টো দিকে কিন্তু আরেকটা শক্তিশালী আইডিয়া আছে, যেটা হাউজেল খুব জোর দিয়ে বলেছেন। কম্পাউন্ডিংয়ের শক্তি, মানে চক্রবৃদ্ধি সুদের জাদু। ও হ্যাঁ, এটা তো অবিশ্বাস্য। ওয়ারেন বাফেটের কথাই ধরুন, এত বিপুল সম্পদ তো রাতারাতে হয়নি। না, না। বহু দশক ধরে বিনিয়োগ ধরে রাখা আর ধৈর্য। ভাবা যায় উনি নাকি ১০ বছর বয়স থেকে বিনিয়োগ করছেন। হ্যাঁ, সময়ের শক্তিটা এখানে অসম্ভব, মানে হিউজ। আমরা প্রায়ই এই সময়ের শক্তিটাকে ঠিক গুরুত্ব দিই না। ঠিক। কিন্তু এখানেও একটা সাইকোলজিক্যাল চ্যালেঞ্জ আছে, জানেন তো? কি রকম? ওই কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটা তো প্রথম কয়েক বছর তেমন বোঝা যায় না। গ্রোথটা খুব আস্তে আস্তে হয়। আর আমাদের ব্রেন চায় কুইক রেজাল্ট। তাই ওই লম্বা সময়ের খেলাটা খেলা, ধৈর্য ধরে থাকাটা কঠিন হয়ে পড়ে। ঠিক। আর এখানেই কিন্তু সম্পদ তৈরি করা আর সেটা টিকিয়ে রাখার তফাতটা চলে আসে। হুম, মানে ধনী হতে গেলে হয়তো ঝুঁকি নেওয়ার সাহস লাগে, কিন্তু সেই সম্পদটা ধরে রাখতে গেলে দরকার বিনয়, বিচক্ষণতা আর ওই দীর্ঘমেয়াদী ধৈর্য। হুম। দুটো কিন্তু একদম আলাদা স্কিল সেট। তার মানে একবার শীর্ষে পৌঁছলেই হলো না, সেখানে টিকে থাকাটা আরও বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে এত কষ্ট করে টাকা রোজগার করা বা জমানো, এর আসল উদ্দেশ্যটা কি হওয়া উচিত? হাউজেল একটা দারুণ কথা বলেছেন। কি? অর্থের আসল লক্ষ্য হওয়া উচিত নিজের সময়ের ওপর কন্ট্রোল পাওয়া, স্বাধীনতা। স্বাধীনতা। হ্যাঁ, এমন একটা অবস্থায় পৌঁছনো যেখানে আমি কি করব, কখন করব, কার সাথে করব, এই সিদ্ধান্তগুলো আমি নিজে নিতে পারি। টাকা যেন আমাকে সেই ফ্রিডমটা দেয়, নতুন করে কোনো চাপ তৈরি না করে। বাহ, এই আইডিয়াটা সত্যি খুব পাওয়ারফুল।
নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ। একদম। আর এর সাথেই জুড়ে আছে যে আসল সম্পদটা কি। মানে? হাউজেল একটা মজার উদাহরণ দেন। ধরুন রাস্তায় একটা খুব দামি গাড়ি যাচ্ছে, আমরা কি চালকটাকে দেখে ভাবা দিই? না তো, গাড়িটাকেই দেখি। ঠিক, আমরা গাড়িটাকেই দেখি। মানে দামি জিনিস কিনে আমরা হয়তো ভাবি লোকে আমাকে সম্মান দেবে, কিন্তু আসলে মনোযোগটা ওই জিনিসের উপরই যায়, ব্যক্তির ওপর নয়। তাই আসল সম্পদ কিন্তু সেটা নয় যা দেখা যাচ্ছে। আসল সম্পদ হলো যা দেখা যায় না। ব্যাংকের সঞ্চয়, ভালো বিনিয়োগ পোর্টফোলিও, কম ধার দেনা। তার মানে শো অফ করার চেয়ে সঞ্চয় করা আর ভেবেচিন্তে খরচ করাটাই জরুরি। সেটাই, কম খরচ, বেশি সঞ্চয়। তার মানে কি আমাদের একেবারে রোবটের মতো হয়ে যেতে হবে? সব আবেগ বাদ দিয়ে শুধু হিসেব কষতে হবে? না না, মোটেই তা নয়। হাউজেল কিন্তু বলছেন মানুষ তো ক্যালকুলেটর নয়, আমাদের আবেগ থাকবেই, আমরা ভুল করবই। হ্যাঁ। তাই একেবারে গাণিতিকভাবে নিখুঁত বা র্যাশনাল সিদ্ধান্তের পেছনে না ছুটে বরং রিজনেবল বা বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়াই ভালো। রিজনেবল মানে? মানে এমন সিদ্ধান্ত যা হয়তো অঙ্কের হিসাবে সেরা নয়, কিন্তু আমার মানসিক অবস্থা, আমার লাইফস্টাইল, আমার লং টার্ম প্ল্যানের সাথে খাপ খায়। আর যেটা আমি লম্বা সময় ধরে চালিয়ে নিয়ে যেতে পারবো, সেটাই যথেষ্ট ভালো। আচ্ছা, আর এই বাস্তবসম্মত পরিকল্পনার সাথেই তো আসে ভুলের জন্য জায়গা রাখা বা মার্জিন অফ সেফটির ধারণাটা, তাই না? একদম ঠিক বলেছেন, এটা খুব জরুরি। অনেকটা গাড়ি চালানোর সময় যেমন আমরা দুপাশের গাড়ির থেকে একটু দূরত্ব রাখি, যাতে হঠাৎ কিছু হলে সামলানো যায়। ঠিক তাই ফিনান্সিয়াল প্ল্যানিংয়েও সেরকম। অপ্রত্যাশিত ধাক্কা আসতে পারে, চাকরি চলে গেল বা ধরুন হঠাৎ অসুস্থতা। এই সব কিছুর জন্য একটা সেফটি নেট বা বফার রাখা দরকার, যাতে একটা ভুলের জন্য বা একটা ধাক্কায় পুরো প্ল্যানটাই ধসে না পড়ে। মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা আর কি। এটাও তো ঠিক যে আমাদের জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না। সময়ের সাথে সাথে আমাদের লক্ষ্য বদলায়, প্রায়োরিটিগুলোও বদলে যায়। অবশ্যই। হয়তো ২০ বছর বয়সে যা চাইতাম, ৪০-এ এসে সেটা আর ততটা জরুরি মনে হচ্ছে না। একদম। তাই আমাদের আর্থিক পরিকল্পনাগুলো এমন হওয়া উচিত যাতে সেগুলোকে প্রয়োজন মতো বদলানো যায়। মানে যথেষ্ট ফ্লেক্সিবল হওয়া দরকার। একেবারে পাথরে খোদাই করা নিয়মের মতো হলে চলবে না। ঠিক, জীবন বদলায়, তাই প্ল্যানও বদলাতে পারতে হবে। তাহলে দেখুন, সব মিলিয়ে যদি আমরা পুরো আলোচনার নির্যাসটা টানি, তাহলে কি দাঁড়ায়? বলুন। আর্থিক জীবনে ভালো করতে গেলে, মানে সাকসেসফুল হতে গেলে, ওই পুঁথিগত বিদ্যা বা আইকিউর চেয়ে অনেক বেশি দরকারি হলো ধৈর্য, ডিসিপ্লিন, আত্মনিয়ন্ত্রণ, নিজের ভুল বা দুর্বলতাগুলো সম্পর্কে সচেতন থাকা, হুম। আর সবকিছুকে একটা লম্বা সময়ের প্রেক্ষিতে দেখার ক্ষমতা। এটা আসলে একটা স্কিল, যেটা শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়। তাহলে মূল বার্তাটা এটাই দাঁড়াচ্ছে যে মানি ম্যানেজমেন্ট আসলে শুধু নাম্বার গেম বা স্প্রেডশিটের ব্যাপার নয়। একেবারেই নয়। এটা অনেক বেশি আমাদের সাইকোলজি, আমাদের আচরণ, আমাদের ভয়, আমাদের আশা, এই সব কিছুর সাথে জড়িয়ে থাকা একটা বিষয়। একদম ঠিক। আর শেষ করার আগে হাউজেলের একটা কোটেশন মনে রাখা খুব দরকারি। বলুন। উনি বলছেন, আপনার কত টাকা আছে সেটা দেখানোর জন্য টাকা খরচ করা হলো আপনার হাতে থাকা টাকা কমানোর সবচেয়ে দ্রুততম উপায়। বাহ, খুব সত্যি কথা। এটা আসলে আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, শেষ পর্যন্ত আমরা কি টাকাকে নিয়ন্ত্রণ করছি, নাকি টাকাই আমাদের নিয়ন্ত্রণ করছে? এটা নিয়ে সত্যিই ভাবা দরকার। হয়তো এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করা যায়।